আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধ করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাল হিসাবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার, লেখক মুস্তাকের মৃত্যু হলফনামা চাইল হাইকোর্ট। উন্নয়নশীল দেশের কাতারে আসার কৃতিত্ব প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব। চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ। বিক্ষোভে অগ্নিগর্ভ মিয়ানমার, সূচি বিরুদ্ধে আরও 2 মামলা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 11টায় একুশে সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। করোনার সংক্রমণে অভিজ্ঞতার পরও বীমা সম্পর্কে মানুষ সচেতন নয় উল্লেখ করে দ্রুত স্বাস্থ্য বীমার চালুর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বীমা দিবস অনুষ্ঠানে তিনি বীমা খাতে দুর্নীতি রোধের বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন হবার আহ্বান জানান। পরামর্শ দেন খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে এবং পরিধি বাড়ানোর জন্য কাজ করতে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সামরিক শাসন জারির পর 1959 সালে কারামুক্ত হয়ে আলফা ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান হিসেবে কাজ শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত নজরদারি এড়িয়ে কোম্পানি নেপথ্যে দল ও রাজনীতি সংগঠিত করতেন তিনি। বাংলাদেশের বীমা খাতের পথ চলা সেখান থেকেই। রাজনীতিতে নিষিদ্ধ থাকলেও শেখ মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হোক সবার প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে এবারের জাতীয় বীমা দিবস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রধানমন্ত্রীর পক্ষে অর্থমন্ত্রী বঙ্গবন্ধু সুরক্ষা বীমা ও বঙ্গবন্ধু শিক্ষা বীমার সনদ প্রদান করেন। সারা দেশে 50,000 শিক্ষার্থী পাবে বঙ্গবন্ধু শিক্ষা বীমার সুবিধা। বক্তব্যে বীমা খাতে বঙ্গবন্ধুর পেশা জীবনের স্মৃতিচারণ ও অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই বীমা কোম্পানিতে থাকার ফলে যেটা হয়েছিল, বীমা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং এই কোম্পানির কাজে তিনি ঢাকার বাইরে যাওয়ার একটা সুযোগ পেতেন। আলফা ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে বসে তিনি কিন্তু তাজউদ্দিন সাহেবকে নিয়ে আসেন, আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে ঢোকান এবং সেই সঙ্গে মোহাম্মদ হানিফ তাকে পিএ হিসেবে নিয়ে আসেন এবং এখানে বসেই কিন্তু তিনি 6 দফা রচনা করেছিলেন। বীমার পরিধি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের স্বাস্থ্য বীমাটা আরো ব্যাপকভাবে চালু করা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি, যেটা এখন আমাদের দেশের মানুষ সচেতন না। তো এই করোনা ভাইরাসের পরে আমি মনে করি মানুষের মধ্যে সেই সচেতনতাটা আরো সৃষ্টি হবে। বীমা খাতে দুর্নীতি প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। অনেক সময় কোনো ক্ষতি না হলেও নিজেরা, আমি বলবো যে আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চাই। কারণ এই জিনিসটা কয়েকটা বিষয় আমি হাতে নাতে ধরতে পেরেছি বলে আজকে আপনাদের সামনে বললাম। কাজে এখানে যে দুর্নীতিটা, এটাও কিন্তু এখন অনেক কমে গেছে, অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আরো সতর্ক থাকতে হবে সবাইকে। টিকা নিয়েও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, উন্নয়নশীল দেশের অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে দেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমরা যে উন্নয়নশীল দেশ হয়েছি, এই ধারাবাহিকতা বজায় রেখে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 8,416। মৃত্যুহার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 13,570 জনের নমুনা পরীক্ষায় শনাক্তের সংখ্যা 585। মোট শনাক্ত 5,46,810। নতুন 873 জন সহ সুস্থ হয়েছে 4,97,797। দৈনিক সংক্রমণের হার 4.31%। এ পর্যন্ত শনাক্তের হার 13.48% ও সুস্থতার হার 91.04%। বেসরকারি খাতে করোনার টিকা দেবে না সরকার, তারা আমদানি করে টিকা দিতে পারবে। সেক্ষেত্রে দাম সহ সার্বিক বিষয় সরকার নির্ধারণ করে দিবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাংবাদিকদের কথা
বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর ABM খুরশিদ আলম। বেসরকারি খাতকে টিকা দেওয়ার ব্যাপারে প্রথম থেকে যে কিছু কথা হয়েছিল সেটার আবার কিছুটা পরিবর্তন হয়েছে। এখন বেসরকারি খাতকে টিকা আমদানি করার জন্য উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি পক্ষ থেকে সবকিছু ঠিক করে দিবেন যে তারা কত দামে এটা আনবেন, কত দামে বিক্রি করবেন। পুলিশ অনেকটা বাধ্য হয়ে প্রেস ক্লাবে ঢুকেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বহিরাগতরা যাতে ক্লাসে ঢুকতে না পারে সেজন্য কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে প্রেস ক্লাবকে একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো দল বা গোষ্ঠী যাতে এই প্রতিষ্ঠানকে ঢাল হিসাবে ব্যবহার করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। সকালে রাজধানীর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় প্রেস ক্লাবের নিরাপত্তা রক্ষায় ও বহিরাগতদের প্রবেশ রোধে কর্তৃপক্ষকে আরও সজাগ থাকতে হবে, তবেই বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হবে। আপনারা একটু উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যে এই ধরনের মারামারি, এই পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেস ক্লাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢোকে না। কয়েকজন বহিরাগত প্রেস ক্লাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের এমন পদক্ষেপ নিতে হয়েছে। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেইভাবে ইট পাটকেল ছুটছিল সেই সময় দুই একজন হয়তো ঢুকেছে। ওইখান থেকে যেইভাবে ইট পাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। পুলিশ তো যখন নাকি অতিমাত্রায় চলে যায় তখন টিয়ার গ্যাস মেরে এদেরকে ডিসপাস করার একটা কৌশল মাত্র। অন্যদিকে সচিবালয়ে সিনেমা হল মালিকদের সাথে বৈঠকের পর তথ্যমন্ত্রী বলেন, প্রেস ক্লাব একটি জাতীয় ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, একে কেউ ঢাল হিসাবে ব্যবহার করতে পারে না। যারা এই প্রেস ক্লাবকে ঢাল হিসাবে ব্যবহার করে, যে ছাত্রদল সহ যারা এই প্রেস ক্লাবকে আপনার ব্যবহার করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, তাদের অবশ্যই এই ধরনের ঘটনা প্রেস ক্লাবকে ব্যবহার করে করা উচিত না। দক্ষিণ এশিয়া সহ বিশ্বের অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও এর প্রয়োগ আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইনের অপপ্রয়োগ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব দেশে এই ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে এবং উন্নত দেশগুলোতেও এই ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা জামিনের আবেদনে বুধবার আদেশ দেবেন হাইকোর্ট। এ মামলায় কারাগারে লেখক মুস্তাক আহমেদের মৃত্যু হয়। আইনজীবী মৌখিকভাবে তার মৃত্যুর খবর জানালে আদালত হলফনামা করে তা জানাতে নির্দেশ দেন। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ধার্য করেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। করোনা সংকটের মধ্যে গত বছর 5ই মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ব্যবসায়ী মুস্তাক আহমেদকে গ্রেফতার করে র্যাব। পরদিন সরকার বিরোধী প্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। মুস্তাক ও কিশোরের পক্ষে এর আগে বেশ কয়েকবার জামিনের আবেদন হলেও তা আদালতে নামঞ্জুর হয়। এই মামলায় গ্রেফতার থাকা অবস্থায় 25 ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগারে মুস্তাকের মৃত্যু হয়। আজকে শুরুতেই শুনানিতে এই বিষয়টি আদালতকে অবহিত করার পর আদালত একটি প্রয়োজনীয়তার কথা বলেন যে আমরা যেন একটা দরখাস্ত দিয়ে বলি যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন, এটা একটা ইন্টিমেশন দিতে হবে আদালতকে, যেহেতু অ্যাবেটমেন্ট হয়ে গেছে। সেই জন্য আমি সময় প্রার্থনা করি। আহমেদ কবির কিশোরের পাশাপাশি মুস্তাক আহমেদের জন্য হাইকোর্টে জামিন চাওয়া হয়েছিল। আগামীকালের মধ্যেই একটি এফিডেভিট দিয়ে জনাব মুস্তাক আহমেদের মৃত্যুর বিষয়টি অবগত করানোর যে দরখাস্তটা দাখিল করতে হয় সেটা আমরা এই ফর্মালিটিসটা সেরে রাখবো আগামীকালকে। আদালত 3 মার্চ কার্টুনিস্ট কিশোরের জামিন আবেদনের আদেশের দিন ধার্য করেন। যদি শারীরিক অসুস্থতার গ্রাউন্ড নিয়ে আসলে আদালত বিশেষ বিবেচনায় এগুলোকে নিয়ে জামিন দিতে পারেন, সে কারণে আমরা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ও আটক ছাত্র নেতাদের মুক্তির দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।
টিএসসির রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে সচিবালয়ের সংলগ্ন ডিপিডিসি ভবনের সামনে পৌঁছালে সেখানেই তাদের আটকে দেয় পুলিশ। এ সময় তারা সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা ২রা মার্চ বিক্ষোভ সমাবেশ ও ৩রা মার্চ প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে। পুলিশ বলছে, শান্তিপূর্ণ কর্মসূচি হলে পুলিশ কোনো বাধা দেবে না। ডিজিটাল নিরাপত্তা আইনে আটক লেখক মুস্তাক আহমেদ গেল বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারে মারা গেলে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। প্রগতিশীল ছাত্র জোটের ভাই ও বোনেরা তারা কিছু দাবি দেওয়া নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিল। আমরা তাদেরকে প্রতিমধ্যে অনুরোধ করি এখানে সমাবেশ শেষ করার জন্য। তারা আমাদের অনুরোধের প্রতি সমর্থন জানিয়ে এখানে সমাবেশ শেষ করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নাম লেখানোর মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার, মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র সফরের সময় বৈঠকে বিশ্ব সংস্থাটির প্রধান এমন মূল্যায়নের কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেনের কাছে। দেশে ফিরে মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বৈঠকে বিষয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী। বই রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর দেশটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফরে নতুন প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আলোচনা হয়েছে বিনিয়োগ বাড়ানো, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তনে অভিযোজন বিষয়ে সহায়তা, ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠন, মানুষের জীবনে মান উন্নয়নে উন্নয়ন সহায়তা সহ বেশ কিছু ইস্যুতে। মিয়ানমারের সেনা শাসনের অবসান শেষে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরা নিয়ে উৎকণ্ঠা ছিল দেশটির, কিন্তু বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা চেয়েছে যুক্তরাষ্ট্রের। বাংলাদেশ প্রস্তাব করেছে রোহিঙ্গাদের বিষয়ে বিশেষ দূত নিয়োগের। আমাদের মোর প্রায়োরিটি হচ্ছে রিপাট্রিয়েশন অফ রোহিঙ্গা ব্যাক টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন ফর এ বেটার লিভিং ফর দেম ইন ফিউচার। হোয়াইট হাউস নিরাপত্তা ইস্যুতে আলাপের আগ্রহ দেখালেও উন্নয়নের বিষয়ে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় অভিযোজনে ক্লাইমেট চেঞ্জ ফান্ড গঠনে পুনরায় একমত হয়েছে দুই দেশ। আর অবৈধ অভিবাসীদের বৈধতা ও ওয়ার্ক পারমিট দেবার অনুরোধ করেছে পররাষ্ট্রমন্ত্রী। হোয়াইট হাউসের একজন ডেপুটি আমাকে ফোন করেছিলেন, তো উনি বললেন যে তারা একটা আতাত মোর ইন্ডিয়া স্পেসিফিক মোর স্ট্রঙ্গার প্রোগ্রাম করতে চান ফর সিকিউরিটি এইসবে। আমি বললাম, দেখেন, সিকিউরিটি আমরা এখন আমাদের উন্নয়ন নিয়ে ব্যস্ত। সফরে জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী। কথা হয়েছে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের উঠে আসা নিয়ে। Then I spoke to Secretary General. This is a historic event. Credit goes to Sheikh Hasina and the people of Bangladesh. কত কষ্ট করে আমরা এই স্বল্প আয়ের দেশ থেকে আপনার এখন এই উন্নয়নশীল দেশের সাথে কাতারে গেছি। This is because of the dedication and strategic আপনার টার্গেট অফ দি গভর্নমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার হয়েছে। তবে এর সাথে আমাদের যেমন চ্যালেঞ্জও আসবে, সেই সাথে অ্যাডভান্টেজও আছে, দুটোই আছে। তবে সফরে আল জাজিরার বিতর্কিত রিপোর্ট নিয়ে মার্কিন প্রশাসন কিংবা জাতিসংঘের কোথাও কোনো প্রশ্নের মুখোমুখি হয়নি পররাষ্ট্রমন্ত্রী। আর কারাগারে কয়েদির মৃত্যু নিয়ে কূটনৈতিকদের হইচই করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন ডক্টর মোমেন। আল জাজিরার কথাটা ওই প্রতিদিনের, তারপরে সময়, বাংলাদেশের টিভি যারা যখন তারা আমার সাথে আলাপ করেন তখন ওনারা এটা তুলেছেন, আর তুলেছে ভয়েস অফ আমেরিকা। হ্যাঁ, আর বাকি কোনো লোক এই সম্পর্কে কোনো প্রশ্ন করেনি, আলাপও করেনি। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। মিয়ানমার প্রসঙ্গ। মিয়ানমার সেনা শাসনের দমনে পীড়নে 18 জন নিহতের পর থেমে নেই বিক্ষোভ। ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে আজও রাস্তায় নেমেছে মানুষ। তাদের উপর চড়াও হয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের দমনে গুলি, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তারা। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে দেশটির নেত্রী অং সান সুচির বিরুদ্ধে নতুন করে আরও 2টি মামলা করা হয়েছে সেনা শাসকরা। রিপোর্ট দুলি মল্লিকের। সেনা শাসনের বিরুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী দিনের পর ফের বিক্ষোভ। সকাল থেকে বাণিজ্যিক শহর ইয়াঙ্গুন সহ বিভিন্ন শহরে সমবেত হন বিক্ষুব্ধরা। বিক্ষোভকারীদের হঠাতে প্রধান সড়ক সহ বিশ্ববিদ্যালয়গুলোতে আগেই অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনী। বিভিন্ন মোড়ে প্রস্তুত জলকামান। এরপরই বিক্ষোভকারীদের উপর চড়াও হয় আইনশৃঙ্খলা বাহিনী। ইয়াঙ্গুন, মান্দালয় সহ বিভিন্ন শহরে টিয়ারশেল ও গুলি ছুড়ে পুলিশ।
তবে ঠিক কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এদিকে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সে আদালতে হাজির হন অং সান সু চি। তার আইনজীবী জানান, ভিডিওতে সুচিকে সুস্থ দেখা গেছে। তার বিরুদ্ধে ঝুঁকিপূর্ণ তথ্য প্রকাশে উস্কানির অভিযোগ সহ 2টি মামলা দায়ের করেছে সেনা সরকার। সাবেক প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধেও দায়ের করা হয়েছে নতুন মামলা। অন্যদিকে রোববারের সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা সহিংসতায় 18 জন নিহতের কথা জানালেও মিয়ানমারের আইন প্রণেতাদের কমিটি বলছে নিহতের সংখ্যা 26 জনের বেশি। সামরিক জান্তা সরকারের আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ অন্যান্য লঙ্ঘন রেকর্ড রাখা হয়েছে বলে জানান তারা। মিয়ানমারের অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স সংস্থার তথ্য অনুযায়ী গেল 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর এ পর্যন্ত 1100-রও বেশি জনকে আটক করেছে সেনা শাসকরা। এর মধ্যে রোববার আটক হন 250-রও বেশি মানুষ। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মাদক আইনের মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জনগণ ভোট দেবে না জেনেই ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারি উন্নয়ন অর্জনের সাফল্য তুলে ধরে তিনি বলেন, বিএনপি ইস্যু সংকটে ভুগছে। বিএনপির ভোটের যে আজকে খরা নেমেছে, দুর্ভিক্ষ নেমেছে, এটা তাদের নেতিবাচক ষড়যন্ত্রের রাজনীতির জন্য, তাদের অতীতের কলঙ্কের জন্য, তাদের দুর্নীতির জন্য মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নে নতুন করে অঙ্গীকারের কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনীতে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার 50 বছরেও আজ গণতন্ত্রের জন্য লড়তে হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রস্তাব করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিএনপি সিনিয়র নেতারা ছাড়াও বিভিন্ন দেশের অতিথিরা উপস্থিত ছিলেন। এই 50 বছরে জাতিকে ঐক্যবদ্ধ করা দূরে থাকুক, আরো বিভক্ত করা হয়েছে। স্বাধীনতাকে সুসংহত করার চেয়ে আরো বেশি দুর্বল করা হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করা হয়েছে। এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র গঠন করা হচ্ছে যেখানে ন্যায় বিচার দুষ্প্রাপ্য, বৈষম্য আরো বৃদ্ধি পাচ্ছে। মাদক আইনে করা মামলায় হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। গত 5 জানুয়ারি ইরফানকে অব্যাহতির সুপারিশ করে মাদক ও অস্ত্র মামলার প্রতিবেদন দাখিল করা হয়। এর আগে গত 18 ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করে ওই মামলা থেকে ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। গত বছর 25 অক্টোবর রাজধানী কলাবাগান এলাকায় নৌবাহিনী কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় হাজি সেলিমের বাড়িতে অভিযান চালায় র্যাব। পরে মাদক রাখার দায়ে ইরফান সেলিমকে 1 বছর কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সোমবার দুদকের উপপরিচালক সেলিনা আক্তার তাকে প্রায় 2.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন। আমির খসরুর বিরুদ্ধে বেনামে 5 তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেন সহ বিভিন্ন দেশে অর্থ পাচারের পাশাপাশি স্ত্রী, পরিবারের অন্যান্য সদস্য ও নিজের নামে শেয়ার ক্রয় সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এর আগে 2018 সালে আমির খসরু ও তার স্ত্রী তাহেরা খসরু আলমকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেয় দুদক। আমি স্বচ্ছ মানুষ, স্বচ্ছ জীবনযাপন করেছি। আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই।
আপনারা করেছেন, আমরা উত্তর দিয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্ককে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম কর্মী কার্যকরী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের সংস্কার কাজে উদ্বোধনী শেষে তিনি একথা বলেন। ভারত ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বলেও জানান তিনি। নূর নবীর সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ভারতের হাইকমিশনার। উদ্বোধন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। বাংলাদেশের গণমাধ্যমকে মুক্ত ও বর্ণিল বলে উল্লেখ করেন তিনি। The media fraternity here in Bangladesh is our most important partner in many senses. Your role will always be important, and we will always pay the greatest attention to the Bangladesh media, to the vibrant, free, colorful, and I would say even very vocal media that you have in Bangladesh. It reminds me a lot of your brothers and sisters in the Indian media. দোরাইস্বামী বলেন, ভারত বাংলাদেশ একে অপরের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ভারতে উদযাপন করা হবে বলে জানান তিনি। Month of Independence, this is a very big month in Bangladesh's calendar. It's your 50th year of liberation. We're honored and delighted to have the opportunity to celebrate this very specially with জাতীয় প্রেস ক্লাবের সংস্কার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই পারে দুদেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে। আমরা মনে করি যে আমাদের সঙ্গে ভারতের যে গণমাধ্যমের যোগাযোগ আরো বেশি বাড়বে। সরকারের পাশাপাশি দুদেশের মানুষের মাঝে সম্পর্ক বাড়ানোর কথাও বলেন প্রেস ক্লাবের সভাপতি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সহধর্মিণী লিলি চৌধুরী আর নেই। সোমবার বিকেল 5:30টার দিকে বনানী বাসভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 92 বছর বয়সী লিলি চৌধুরী কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। স্বজনরা জানিয়েছেন তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনে মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজার পর দাফন হবে। অভিনেত্রী হিসেবে মঞ্চ, বেতার, টেলিভিশন সব মাধ্যমে তার অভিনয় প্রশংসিত। তার প্রকাশিত একমাত্র বই দিনপঞ্জি, মনপঞ্জি, ডাকঘর। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50 বছর। শুরু হলো স্বাধীনতার মাস, অগ্নিঝরা মার্চ। পাকিস্তানি শাসকদের শোষণে পিষ্ট হয়ে বাঙালি ইতিহাস সংগ্রামের ইতিহাস। ভাষা সংস্কৃতির ওপর আঘাতের বিরুদ্ধে প্রতিবাদের শুরু। 52-তে রক্ত দেয় বাঙালি। এরপর 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 সাধারণ নির্বাচন। আর এই ঘটনাক্রম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের পরশ পাথর বাঙালিকে টেনে নিয়ে যায় যুদ্ধের মঞ্চে। 1947 থেকে 1970 ইতিহাসে বাঁকে বাঁকে বাঙালির লড়াই সংগ্রামের কথা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 1947 ব্রিটিশ শাসনের অবসান, পাকিস্তান রাষ্ট্রের জন্ম, শুরুতেই বৈষম্য, পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু মানুষের ভাষার উপর আঘাত, শিরদাঁড়া সোজা করে বাঙালির প্রতিবাদ, 52-তে রাজপথে রক্ত দিয়ে ভাষার অধিকার আদায়। লক্ষ কোটি বাঙালি বুঝে গেছে এই পাকিস্তানের সাথে আর থাকা যাবে না। আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তাদেরই প্রিয় মুজিব ভাই। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে জয় লাভের পর সরকার গঠন করলেও বাঙালিকে ক্ষমতায় থাকতে দেয়া হলো না। গ্রেফতার করা হলো শেখ মুজিবুর রহমানকে। পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে বাঙালির রাজনৈতিক মোর্চা যুক্তফ্রন্টের ভূমিধস বিজয়। বোঝা গেল বাঙালি রায় দিয়ে দিল পাকিস্তান তাদের কাছে অনাকাঙ্ক্ষিত। 66-তে বাঙালির মুক্তির সনদ 6 দফা দিলেন শেখ মুজিব, আবারও কারাগারে। এবার আগরতলা মামলায় ফাঁসি কাষ্ঠে ঝোলানো ষড়যন্ত্র। 69-এর গণ অভ্যুত্থান, রক্ত দিয়ে শেখ মুজিবকে কারামুক্ত করল বাংলার মানুষ। রেসকোর্সের জনস্রোতে শেখ মুজিবুর রহমান ভূষিত হলেন বঙ্গবন্ধু উপাধিতে।
70-এর নির্বাচনে নিরঙ্কুশ বিজয়, ক্ষমতা হস্তান্তরে টালবাহানা, একদিকে আলোচনা অন্যদিকে জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন বঙ্গবন্ধু। 7 মার্চ সব নির্দেশনাই দিয়ে দিলেন। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যুদ্ধদিনের আভাস বাঙালিকে যেমন আন্দোলিত করেছিল তেমনি করে তোলে সাহসী। অ্যান্থনি ম্যাসকারেনহাসকে নির্বাচনে 3 দিন আগে বলে দিয়েছিলেন যে আমার দল নির্ধারিত 169টি আসনের মধ্যে 167টি পাবে, তাই হয়েছিল। তো কিন্তু ক্ষমতা তো পেলাম না। বঙ্গবন্ধুর ইশারার অপেক্ষা শেষে মুক্তিকামী বাঙালি নির্দেশ পায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ, যাতে করে তিনি সাংকেতিক ভাষায় স্বাধীনতার কথা বলে দিলেন এবং পরিস্থিতি বিবেচনায় এটি ছিল সর্বোত্তম ভাষণ তার জীবনের। 16 থেকে 24 আলোচনা হলো ইয়া খানের সঙ্গে, যা ছিল প্রহসনের আলোচনার আড়ালে তারা অপারেশন সার্চ লাইট চূড়ান্ত করে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্ববাসী স্মরণ করবে এই সংগ্রামের ইতিহাস, মুক্তির ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর দুর্জয় বীর জিন্দাবাদ। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে রানা প্লাজা ধসের মামলায় ধীর গতিতে আদালতের ক্ষোভ, ভবন মালিককে কেন জামিন নয় জানতে চেয়ে রুল। দুর্নীতির মামলা, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাসের 3 বছরের জেল। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় ভবন মালিক রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে করা মামলায় ভবন মালিক সোহেল রানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। শুনানিতে আদালত ক্ষোভ প্রকাশ করে বলেন, 2013 সালে ঘটনা আর এই মামলায় একজনও সাক্ষ্য গ্রহণ হয়নি। 2013 সালে 24 এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন 10তলা ভবন রানা প্লাজা ধসে 1136 জন নিহত হন। এ ঘটনার 5 দিন পর 29 এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবুল আলী সহ বিশিষ্টজনেরা। বক্তারা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোচনা করেন। তারা বলেন, নিয়মতান্ত্রিক শ্রম পরিবেশ বজায় থাকলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। এবার ব্যবসা বাণিজ্য খবর। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দিয়ে নতুন বিজ্ঞাপন চিত্র তৈরি করল মিনিস্টার গ্রুপ। রাজধানী গুলশানের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এর উদ্বোধন করেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও FBCCI এর পরিচালক MA রাজ্জাক খান রাজ। এ সময় বিজ্ঞাপন চিত্রটির নির্মাতা হাসান মোর্শেদ, মিনিস্টার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়া কবির সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে এতে যোগ দেন। বাংলাদেশের বাজারে 80% মার্কেট দখল করে আসে দেশি ব্র্যান্ডের ফ্রিজ। সংবাদ সম্মেলনে ফ্রিজ শিল্পের উপর গবেষণার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ও মার্কেটিং ওয়াচ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডক্টর নাজমুল হোসাইন। এ সময় জানানো হয়, 2440 জন ফ্রিজ ব্যবহারকারীর উপর মাঠ পর্যায়ে ও অনলাইনে জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট বসুন্ধরা আবাসিক এলাকায় 11 নম্বর রোডের 298 নম্বর প্লট ব্লক সিতে স্থানান্তর করা হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনে ট্রেনিং ইনস্টিটিউটের কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের, ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ AKM আমজাদ হুসাইন সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল হয়। কুষ্টিয়ার জুনিয়াদহ, কুমিল্লার কাশীপুর, নোয়াখালীর ডাক্তারহাট ও হাকিমপুর, কিশোরগঞ্জের কোমলপুর ও নড়াইলে খাসিয়াল বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের 6টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হয়েছে। প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী ও মোহাম্মদ শামসুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ মশিউর রহমান উপস্থিত ছিলেন। 1.5 মাসব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। ক্যাম্পেইন উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা। বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। এ সময় ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোন প্রধান ও শাখা প্রধানরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্রুত স্বাস্থ্য বীমা চালুর তাগিদ প্রধানমন্ত্রী, দুর্নীতি রোধ করে আস্থা ফিরিয়ে আনার পরামর্শ। প্রেস ক্লাবে বাধ্য হয়ে ঢুকেছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাল হিসাবে ব্যবহার নয়, হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর। কার্টুনিস্ট কিশোরের জামিন বিষয়ে আদেশ বুধবার। লেখক মুস্তাকের মৃত্যুর হলফনামা চাইল হাইকোর্ট। উন্নয়নশীল দেশের কাতারে আসার কৃতিত্ব প্রধানমন্ত্রীর, পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিব। চ্যালেঞ্জ মোকাবেলার আশাবাদ। বিক্ষোভে অগ্নিগর্ভ মিয়ানমার, সূচির বিরুদ্ধে আরও 2টি মামলা, বিভিন্ন স্থানে সংঘর্ষ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।